নমস্কার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি তোমাদের পড়ে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প নবদুর্গা। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর একটা লাইক দিও প্লিজ। আমার চ্যানেলটি যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি পরবর্তীতে যে গল্পই পোস্ট করি সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তাহলে শুনতে থাকো আজকের গল্প নবদুর্গা। গরু দুইতে নাড়ু আসছে ওই যে বৈষ্ণব দিঘির পাড় দিয়ে বাঁশতলা পেরিয়ে। ভারী সুন্দর জায়গা ওটা। মিষ্টি তেঁতুলের একটা সার আছে ওখানে। সে ভারী সুন্দর তেঁতুল, পাকলেই মিষ্টি, কিন্তু সেটা বড় কথা নয়। এই বিকেলের দিকে গড়ানে রোদ্দুরের আলোয় ওই তেঁতুল বনে যে আলো ছায়ার চিকরিমিকরি তৈরি করে তা যেন রূপকথার মতন। এই বাড়ির সবাই গরু দুইতে পারে, তবু নাড়ুকে আসতে হয় লক্ষ্মীর জন্য। ভারী দুষ্টু গরু। জগাখুড়ো বলে ও হলো লাথ মারুয়া গরু, ওর কাছে যেতে আছে। অথচ লক্ষ্মী দুধ দেয় এক কাড়ি, আবার লাথি বা ঢুসো মারতেও কসুর করে না। কিন্তু নাড়ুর কাছে তার মাথা হেট, তার কাছে কোনো জারিজুরি খাটে না। নাড়ু খুব যত্ন করে লক্ষ্মীর পিছনের পা দুটো গামছা দিয়ে বাঁধে, তারপর পেতলের বালতিতে চ্যাং চুং শব্দে দুধ দোয়ায়। লক্ষ্মী চুপ করে দাঁড়িয়ে থাকে, একটুও দুষ্টুমি করে না। আচ্ছা নাড়ু দাদা, তোমাকে কি লক্ষ্মী ভয় পায়? নাড়ু হাসে, বলে, না রে পাগলি, ভয় পাবে কেন, ও আমাকে ভালোবাসে। তা তোমাকেই বাসে, আর আমাদের বাসে না কেন? আমরা তো ওকে খড় বিচালি দেই, জাবনা দিই, ভাতের ফ্যান তরকারির খোসা খাওয়াই, কত আদর করি গলকম্বলে হাত বুলিয়ে। কোনো কোনো গরু ওরকম হয়। জগাখুড়ো বলে তুমি নাকি মন্ত্রতন্তর জানো। খুব হাসে নাড়ু। শোনো কথা, মন্ত্রতন্তর কোথা থেকে জানবো, আমাদের কি অত ক্ষমতা আছে? জগাখুড়ো হলো মাথা পাগলা মানুষ, কত কি বলে। নবদুর্গার খুব ইচ্ছে করে লক্ষ্মীর সঙ্গে ভাব করতে। ইচ্ছে হবে নাই বা কেন, কি সুন্দর দেখতে লক্ষ্মী। দুধ সাদা রঙের উপর কালো ছোপ, তেমনি মায়াবী দুখানা চোখ। বলতে নেই লক্ষ্মী বেশ বড় সড়ো গরু, তেজও তেমনি। নবদুর্গার সঙ্গে কি তা বলে লক্ষ্মীর ভাব নেই? আছে। লক্ষ্মী যখন মাটিতে কালো গামলায় জাবনা খায় তখন তো নবদুর্গাই জাবনা নেড়ে চেড়ে দেয়। তখন গলায় হাত বোলালে লক্ষ্মী ভারী আরাম পায়। কিন্তু তাদের অন্য আর পাঁচটা গরু যেমন মাটির মানুষ আর বাধ্যের মানুষ, ডাকলেই কাছে আসে, লক্ষ্মী তেমনটি নয়। আর এই যে নরুদার ওপর লক্ষ্মীর একটু পক্ষপাত, এতেও নবদুর্গার একটু হিংসে আছে। হিংসা হবে না বলো? এত ভালোবাসে সে লক্ষ্মীকে, আর লক্ষ্মী কিনা অমন। নবদুর্গার একটু হিংসে টিংসে আছে বাপু। ওই যে তার খেলুড়ে বন্ধুরা এসে জামতলায় জড়ো হয়েছে, ওদের মধ্যে যেমন তোটন আর রমলা তার খুব বন্ধু, অন্যরা কি তেমন? তোটনের সঙ্গে পুষ্পর যদি বেশি ভাব দেখতে পায় নবদুর্গা, তবে তার হিংসে হয়। কেন তাকে বলবে? তোটন অবশ্য বলে, তোর একটুতেই বড্ড গাল ফোলে। তা ফোলে বাপু, নবদুর্গা মিথ্যে কথা বলতে পারে না। জগাখুড়ো ওই যে বসে আছে তার দাওয়ার এক কোণটিতে। নবদুর্গাদের মস্ত উঠোন, তাও একটা নয়, চারখানা। বেশিরভাগই মাটির ঘর, একতলাও আছে দোতলাও আছে। হালে একখানা পাকা দোতলা উঠেছে ওই ধারে। জগাখুড়ো এ বাড়ির কেউ নয়, আছে মাত্র তিন কুলে কেউ নেই। ঘরে বসে নানা রকম কিম্ভূত ওষুধ আচার এইসব বানায় আর ধর্মের বই পড়ে। এই যে বিকেলটি হয়ে আসছে, এই সময়টা জগাখুড়ো এসে দাওয়ায় বসবে মাদুর পেতে। সামনে একখানা জলচৌকি, কত কি পাঠ করে সুরেলা গলায়,
সন্ধ্যের পর জগাখুড়োকে ঘিরে বাড়ির আর পাড়ার বৌঝি আর বুড়ো বুড়িদের জমায়েত হয়। জগাখুড়ো একদিন তাকে বলেছিল, নরকা মূল অভিমান, তোর অত কথায় কথায় গাল ফুলে কেন রে? ওরকমটা ভালো নয়। তা কি করবে নবদুর্গা, তার যে হয়। নরকা মূল অভিমান কথাটা মনে হলে তার একটু ভয়ও হয়। তার যে কথায় কথায় গাল ফুলে ভগবান, তবে কি নরকেই যেতে হবে তাকে? মা গো, বাজিতপুরের হাটে নরকের একখানা বড় পট দেখেছিল নবদুর্গা। পাজি মেয়েদের কি দুরবস্থা বাবা! ফুটন্ত হাড়িতে ফেলছে একজনাকে, তো অন্যজনাকে চুলের মুঠি ধরে গদা দিয়ে পেটাচ্ছে। একজনকে তো ন্যাংটো করে, মা গো! দুধে ভরা পেতলের বালতিটা নারুদার হাত থেকে নিতে নিতে কে জানে কেন নবদুর্গা বলে ফেলল, তুমি খুব ভালো লোক নাড়ু দাদা। নাড়ু হেসে লজ্জার ভাব করে বলে, শোনো কথা, আমরা কেমন করে ভালো লোক হতে পারি বলো? আমাদের কি জ্ঞান আছে? অজ্ঞানী যে বড্ড। তুমি নিশ্চয়ই ভালো লোক, নইলে কি লক্ষ্মী তোমাকে অত ভালোবাসতো? এটা কোনো কথা হলো নবদিদি? গরু দিয়ে কি মানুষ চেনা যায়? তোমার যেমন কথা। খেলুড়িরা সব জামতলায়। পেতলের বালতিটা ভাড়ার ঘরে মায়ের কাছে পৌঁছে দিয়ে নবদুর্গা বলল, খেলতে যাচ্ছি মা। দিন রাত খেলা আর খেলা। কিসের খেলা রে? ধিঙ্গি ধিঙ্গি মেয়েরা সব বসে বসে কেবল গুজু গুজু ফুসফুস, ওটা কি খেলা নাকি? কথাটা মিথ্যে নয়, আজকাল তারা একটু পেকেছে। আগে যেমন পুতুল খেলা, এক্কা দোক্কা, চোর চোর গোল্লা ছুটছিল, এখন আর তেমনটা ইচ্ছে যায় না। বসে বসে গল্প করতেই ভালো লাগে। হ্যাঁ বটে, তার মধ্যে আজকাল রসের কথাও কিছু থাকছে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাই না মা। মা একবার কঠিন চোখে তার দিকে চেয়ে বলল, কাল তোমাকে দেখতে আসছে গোবিন্দপুরের লোকেরা, কথাটা মনে রেখো। শেফালিকে বলে দে, আজ সকালে নাপতে বুড়ি এসে যেন তোর পা ঝামা ঘষে পরিষ্কার করে দিয়ে যায়, আর বিকেলে এসে খোপা বেঁধে দিয়ে যাবে। পাত্রপক্ষের কথা নবদুর্গা জানে। এর আগেও দুটো পক্ষ এসে দেখে গেছে, এক পক্ষ পছন্দই করেনি, আর এক পক্ষ পছন্দ করলেও দেনা পাওনায় মেলেনি। বিয়ের কথা ভাবতে যে তার ইচ্ছে হয় না তা নয়, কিন্তু ওই যে একলাটি সে এ বাড়ি ছেড়ে চলে যাবে। অচেনা এক মানুষ আঁচলে গেরো দিয়ে টেনে নিয়ে যাবে তাকে, এ কথা ভাবলে বুকে একটা কষ্ট হয়। মা, বাবা, ভাই, বোন, খেলুড়ি বন্ধুরা, ভুলো কুকুর কিংবা টেনি বেড়াল, এই গা, ওই ষষ্ঠীতলা, আর ওই যে মিষ্টি তেঁতুলের ঝিরিঝিরি ছায়া, লক্ষ্মী বা রাঙাগাই, এদের সবাইকে ফেলে যেতে হবে তো। তার কাছে এরা সবাই মানুষের মতন, এমনকি বেড়াল, কুকুর, গাছ, গা, সব, সব, সব। এদের ছেড়ে দিয়ে সে কি বাঁচবে? মায়ের যখন মেজাজ ভালো থাকে তখন মা বলে, বাঁচবি রে বাঁচবি, মেয়ে হয়ে জন্মেছিস তো পরের ঘরের জন্যই। এই জন্যই তো মেয়েদের দিয়ে বংশ রক্ষা হয় না। না বাঁচে কে বলতো? এই যে আমি কেমন বেঁচে আছি দেখছিস না, সব ছেড়ে আসিনি আমি, আবার সব পেয়েওছি তো। সাজবেলাতেই এমনিতেই মন একটু খারাপ হয়, পাত্রপক্ষের কথা শুনে আরো একটু হলো। গোবিন্দপুর কেমন গা কে জানে, সেখানে হয়তো সবাই গোমড়া মুখ, সবাই রাগী, কে জানে কি। খেলুড়িরা গোল হয়ে বসেছিল। নবদুর্গা কাছে যেতেই চারি বলল, বাবা রে বাবা, কতক্ষণ বসে আছি তোর জন্য, এই তোর আসার সময় হলো? ধুস, আমার কিচ্ছু ভাল লাগছে না। কেন, কি আবার হলো? কারা যেন দেখতে আসবে কাল। পটলি একটু কম কথা কয়, সে ভারী ভালো মানুষ, খুব ছোটখাটো, রোগা আর কালো। ফস করে বলে উঠল, আমি জানি। কি জানিস রে? গোবিন্দপুরে আমার জেঠতুতো দিদির শ্বশুর বাড়ি। দিদি আজই এলো সকালে, মাকে বলছিল ওখানে সমীরণ না কে একটা ছেলে আছে, তার সঙ্গে তোর সম্বন্ধ।
সমীরণ নামটা খুব একটা খারাপ লাগলো না নবদুর্গার। ঠোঁট উল্টে অবশ্য বলল, বয়েই গেছে বিয়ে করতে। পটলি বলল, দিদি বলছিল সে নাকি পাগলা মানুষ। বলিস কি? বলে সবাই চমকে উঠল। হি হি করে হাসলো পটলি। পাগলা বলতে তেমন নয়, কিন্তু খেয়ালি। তার মানে কি? বিড়বিড় করে নাকি? সে আমি জানি না, দিদি বলছিল ছেলে নাকি মন্দ নয়। চারি বলল, কেমন দেখতে? মুস্কো, কালো, ঝেঁটা গোপ নাকি? তা কে জানে, অত শুনিনি। নবদুর্গা বলল, তাই হবে। আমার কপালে কি ভালো কিছু জুটবে? মান্তু বলল, কেন বাবা, তোর কপালটা এমন কি খারাপ? আমাদের মতো তো তোর গরিব ঘর নয়। 10-20 হাজার টাকা খরচ করতে পারে জ্যাঠামশাই, আমার বাবা পারবে? কয়েক মাস আগে লোহাগঞ্জের মস্ত এক পরিবারে মান্তুর বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। 10,000 টাকা পণের জন্য ভেস্তে যায়। মান্তুর মুখখানা দেখে ভারী কষ্ট হলো নবদুর্গার। গরিব ঘরের হলেও মান্তু দেখতে বেশ, বড় বড় চোখ, রংটাও ফর্সার দিকে, ভারী ঢলঢলে মুখ। ভালো ঘরেই বিয়ে হয়ে যাচ্ছিল প্রায়। মান্তুর বাবা হরিপদ ধার কর্জের চেষ্টাও করেছিল, কম নয়, পায়নি। মান্তুর কথাটার পরই আজকের জমায়েতটার কেমন যেন তাল কেটে গেল। কারো আর কথা আসছিল না। তাদের যা বয়স এখন, তাতে সকলেরই দিন আসছে। কার ভালো বিয়ে হবে, কার খারাপ, তা যেন রথের মেলায় মোয়াওয়ালা ফটিকের ঘুরন চাকি। 50টা পয়সা ফেললেই ফটিক তার চাকির কাটা বাই করে ঘুরিয়ে দেবে। চাকির গায়ে নম্বর লেখা, কাটা যে ঘরে থামবে ততটা মোয়া। কারো ভাগ্যে 10ও ওঠে, কারো ভাগ্যে 0। বিয়েটাও হলো তাই। আর সেই জন্যই তাদের বুকে একটা গোপন দূরদূরনি, মাঝে মাঝে যেন শ্বাসকষ্টও হয়। আজ জোরদার পাঠ হচ্ছে জগাখুড়োর দাওয়ায়। 10-12 জন জুটেছে। খেলুড়িরা একে একে চলে যাওয়ার পর জামতলা থেকে ফেরার সময় দৃশ্যটা দেখতে পেল নবদুর্গা। একখানা পেতলের ঝকঝকে হেরিকেন জেলে নিয়ে বসেছে জগাখুড়ো। যাই যাই শীত, খুড়োর গায়ে নস্যি রঙের র্যাপার। নবদুর্গারও একটু শীত করছিল। সে অন্তি জ্যাঠাইমার দাওয়ায় পাতলা অন্ধকারে বসে চেয়ে রইল। গোবিন্দপুর কত দূর? যাবে কি সেখানে? সমীরর নামটা কিন্তু বেশ। দিঘির জলে সূর্য ডুবে গেল একটু আগে। পশ্চিমের আকাশে একটা ছেঁড়া ন্যাকড়ার মতন মেঘ এসে শেষ আলোটুকুও পুছে দিচ্ছিল। এমন সময়ে নবদুর্গার কেন যে রোজ কান্না পায়, রোজ পায়। লক্ষ্মীর ডাক শোনা যাচ্ছে। একটু চমকে ওঠে নবদুর্গা। লক্ষ্মী খুব কমই ডাকে, আজ ডাকছে কেন? জাবনার গামলার মধ্যে মুখ দিচ্ছে না তো, ঘাড় ফিরিয়ে ফিরিয়ে কাকে যেন দেখছে। হঠাৎ নবদুর্গার বুকের ভিতরটা ধক করে উঠল। রোজ সে লক্ষ্মীর সোহাগ পাওয়ার জন্য জাবনাটা নেড়ে দেয়, আজ দেয়নি। তাই কি খুঁজছে? যদি তাই হয়, ইস! আনন্দে বুকটার মধ্যে যেন একটা বাতাস বয়ে গেল। নবদুর্গা এক ছুটতে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে খুঁজছিস? ও লক্ষ্মী, আমাকে? ও আমার লক্ষ্মী সোনা, ও আমার বুকের ধন। নবদুর্গা হাত দিল গামলার মধ্যে। আর কি আশ্চর্য ভগবান! এমনও হয় নাকি? লক্ষ্মী একটা বড় শ্বাস ফেলে জাবনা খেতে লাগলো মশমশ করে। নবদুর্গার চোখের জল বাঁধন মানল না। হাপুস কাঁদতে কাঁদতে বলল, তাহলে তুই আমাকে ভালোবাসিস লক্ষ্মী? এত ভালোবাসিস? কত সোহাগ হলো দুজনে, এসব কেউ বুঝবে না, শুধু সে বোঝে এসব অদ্ভুত আশ্চর্য আবিষ্কার। রাত্রিবেলায় যখন পাঠ শেষ করে বসে ঘরে জগাখুড়ো খই দুধে মেখে খাচ্ছে, তখন গিয়ে তার ঘরে হানা দিল নবদুর্গা। জগাখুড়ো তার মস্ত অবলম্বন। জগাখুড়ো, একটা কথা। বল। গোবিন্দপুর থেকে কাল আমাকে কারা দেখতে আসছে গো? তা আসুক না, শোনোনি?
আমাকে কি কেউ কিছু বলে? পড়ে আছি একধারে কুকুরটা বেড়ালটার মতন। এই জগাখুড়োই না বলে নরক্কামূল অভিমান। কি হলো গো তোমার খুড়ো? জগাখুড়ো খইয়ের বড় বাটিটা মেঝের উপর রেখে উদাস মুখে বলল, কি মনে হয় জানিস? মনে হয় বয়সকালে সংসার ধর্ম করাই ভালো ছিল। তাতে তো আপনজন হতো কয়েকজন। ওই দেখ, খই দুধে কেমন মিশ খেয়ে গেছে। তেমন ধারা মিশ খেতে পারলুম কই তোদের সঙ্গে? তুমি কি কালকে ঝগড়ার কথা কইছো খুড়ো? নগেন কাকা তো মাথা গরম মানুষ, সবাই জানে। জগা খুড়োর সঙ্গে কাল নগেন কাকার লেগেছিল খুব। তেমন কিছু ব্যাপার নয়। নগেন কাকা তার ছেলে মদনকে খুব মারধর করছিল কাল। ঝাড়ু পট্টিতে গিয়ে ভিডিও দেখে রাত কাবার করে ফিরেছিল বলে। নগেন কাকার মার মানে পুলিশের মারকেও হার মানায়। মোটা বেতের লাঠি দিয়ে যখন মারে আর মদন যখন চেঁচায়, তখন আশেপাশে মানুষ থাকতে পারে না। জগাখুড়ো গিয়ে তখন মাঝখানে পথে পড়েছিল। নগেন কাকার তাই রাগ, তুমি কে হে বারণ করার? আমি আমার ছেলেকে শাসন করছি, তুমি বলতে আসো কেন? ভালো মানুষই দেখাতে এসো না। ছেলেটা যদি নষ্ট পায় তো তাতে তোমার তো ক্ষতি হবে না, হবে আমারই। তোমার আর কি? এইসব গায়ে না মাখলেও চলে। জগাখুড়ো খইয়ের বাটিটা ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলল, মাঝে মাঝে ইচ্ছে হয় তোদের সংসার ছেড়ে হিমালয়ে চলে যাই। তুমি গেলে আমি কিন্তু কাঁদবো। ওরকম বলে না। কালকেই দেখো মদন কাকা এসে তোমার কাছে গাইগুই করবে। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে জগাখুড়ো বলল, তার করতে হবে না। মনটাই আমার ভেঙে গেছে। তা কি বলতে এসেছিলি? আগে খই দুধ খাও বলছি, বলে বাটিটা হাতে তুলে দেয় নবদুর্গা। একটু চুপ করে থেকে জগাখুড়ো বলে, সংসারটা নরক, আর নরক কামূল অভিমান, তাই না খুড়ো? জগাখুড়ো ভ্রু কুঁচকে বলে, কোথা থেকে শিখলি কথাটা? যার কাছ থেকেই শিখি। তুমি গো? পেকেছ খুব। বৃত্তান্তটা কি? গোবিন্দপুর তো? হ্যাঁ, পাত্রের নাম সমীরণ। তারা কেমন ধারা লোক? তা আমি কি জানি। এ কাজটা কার তা বলা কঠিন। হাঁটুরে ধুলোয় লোকটা পড়ে আছে। একটু আগে মুখ দিয়ে রক্ত আর গোঙানি বেরোচ্ছিল, এখন গোঙানিটা নেই। মরে গেল নাকি? না, শ্বাস চলছে। যারা মেরেছিল তারা এখন তফাত হয়েছে। সে চারদিকটা দেখে নিল একবার। নীলু দাদু কি সাধে বলে লোকের ভালো করতে নেই? যতবার ভালো করতে গেছে সে ততবারই গন্ডগোল হয়েছে। তবু এই ভালোটা না করেও সে পারে না। লোকটা চোর এবং পাকা চোর। মার কি আর এমনি খায়? লোকে খেটে পিটে রোজগার করে, আর এই বেটা ফাঁকতালে। তবে এরও হয়তো বাল বাচ্চা এন্ডি বাপ মা আছে। এটাই কষ্টের। চোর গুন্ডা খুনে যাই হোক, তাদেরও জন থাকে। জনগুলোরই কষ্ট। লোকটাকে কাঁধে তুলেই ফেলল সে। খুব ভারী মানুষ নয়। কাঁধে দোভাত চাদরের মতো নেতিয়ে পড়ল। কুমোরপাড়া পেরোলেই সাউ ডাক্তারের ঘর। ডাক্তারবাবু আছেন নাকি? ডাক্তার আছে। আজ হাটবার মেলা রুগী। এ দিনটা সাউ সেটে থাকে। কে রে? আজ্ঞে আমি সমীরণ। সাউ মুখ বেঁকালো। তা কি মনে করে? কাঁধে আবার কোন গন্ধ-বান্ধন বয়ে আনলে বাপ? এ বেটা হাঁটুরে ঠ্যাঙানি খেয়েছে। বাজবে কি না দেখে দিন তো। ও বাবা, ও আপদ বিদেয় করে এসো। হাটের জিনিস হাটেই পড়ে থাকতো বাবা। বয়ে আনার কি দরকার ছিল? কলজের জোর থাকলে হাওয়া বাতাসেই আরাম হবে। ওষুধ লাগে না ওদের। একটু দেখে দিন তবু। ভিজিটটা দেবে কে? দেওয়া যাবে। কেন যে বাপু এসব ঝামেলায় আমাকে জড়াও? সদ্য চেম্বার বন্ধ করতে যাচ্ছিলাম। গজগজ করতে করতে ডাক্তার সাউ লোকটাকে দেখলো। দেখতে দেখতে বলল, বলেছি না, এ বেজম্মাদের ওষুধ লাগে না, দিব্যি বেঁচে আছে।
মারের চোটে ভিমরি খেলেও কিচ্ছু নয়, টিকে যাবে, নিয়ে যাও। একটু ওষুধ টষুধ দেবেন না? পয়সা হবে। দেখো বাপু, বাকি কারবারে ফেলো না, অনেক ভিজিট মার গেছে আমার জীবনে। তা ওষুধ হলো, পট্টিও লাগানো হলো। লোকটা একটু ঘোলা চোখে চাইলো। সমীরণ 12 টাকা হিসেব মতো দিয়ে দিল। তারপর লোকটাকে দাঁড় করিয়ে বলল, চল বেটা, বেঁচে গেছিস। লোকটা টলতে টলতে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। কুমোরপাড়ার রাস্তায় পড়ে লোকটা শটান হলো। বলল, বাবুকে আমাকে পুলিশে দিচ্ছেন? দেওয়াই উচিত। সে কয়েকটা গালি দিয়ে বলল, যারা পেটালে ওদের কি করছেন? হাট শুদ্ধ কি পুলিশে দেওয়া যায়? বেশ করেছে মেরেছে। বেশ করা আমিও বের করে দেব, দেখবেন। বনমালীর দোকান থেকে বললে বিশ্বাস করবেন না, মোটে 5টি টাকা কুড়িয়েছি, তাইতেই এই কাণ্ড। কুড়িয়েছ মানে? বনমালীর ক্যাশ বাক্স খুলে টাকা খাবলে কাকে যেন খুচরো ফেরত দিতে যাচ্ছিল। 5 টাকার নোটটা উড়ে এসে পড়ে মাটিতে, সেইতে কুড়িয়ে গস্ত করায় এই হেনস্থা। তুমি চোর নও তাহলে? আবার সে গালি দিয়ে বলল, কে চোর নয়? সব চোর। হাটে বাজারে পথে ঘাটে দাঁড়িয়ে যেদিকে তাকাবো সব চোর। জানি, বাড়ি যাও। গেলেই হবে? তার মানে শুধু হাতে গিয়ে মা কালীর মতো জিভ বের করে দাঁড়াবো নাকি মাগের সামনে? সে আমার ট্যাগ দেখবে না? তবে যদি ঢুকতে দেয় ঘরে। ভারী জ্বালা দেখছি। আপনি ভালো লোক, সমীরণ বাবু তো। চিনলে কি করে? গোবিন্দপুরে থাকেন, রায়বাড়ির ছোট ছেলে, সবাই জানে। কি বলে জানে? বোকা না পাগল? দুটোই। তা ওই রকম ধারাই ভালো। বোকা যদি না হতেন, ছিটিয়াল যদি না হতেন, তাহলে আজ এই নয়ন শর্মার কি প্রাণখানা থাকতো দেহ পিঞ্জরে? কত চাই? যা দেন 10-20। খাই তো কম নয় দেখছি। 10 টাকা পেয়ে নয়ন সেলাম বাজিয়ে হাওয়া হলো। তখন ভারী বোকা বোকা লাগলো নিজেকে সমীরণের। ঠকে গেল নাকি? হিসেবটা সে করতে চায় না, আবার করেও ফেলে। কত ঠকলো জীবনে। ঠকেও সে, আবার পুরোপুরি ঠকেও না। এই 3 বছর আগেকার কথা। নয়ন শর্মা এরপরে এসে তাদের বাগানে বেড়া বেঁধে দিয়ে গেছে, গোয়াল ঘর ছেয়ে দিয়ে গেছে, একটা কুড়ুল আর একখানি বাটি চুরি করে নিয়ে গেছে। এই লেনদেন নিয়ে সংসার। সমীরণ যা বোঝে। সে যে খানিক পাগল এটা সে জানে, আবার জানেও না। বাসুলি পুকুরে হরিমতি পিসির নারকোল তুলতে গিয়ে বিপদ হয়েছিল সেবার। নারকোল বেচেই বুড়ির চলে। সেবার ঝড় বৃষ্টিতে মেলা নারকোল পড়লো জলে আর ডাঙায়। সমীরণ ফিরছিল তার তাঁত ঘর থেকে। বুড়ি ধরে পড়ল, ও বাবা, নারকোল কটা তুলে দিয়ে যা, নইলে সব তুলে নিয়ে যাবে। যা বদমাইশ সব ছেলেপুলেগুলো। তা নেমেছিল সমীরণ। মোট 20খানা নারকোল ডাঙায় ছুঁড়ে দিয়ে যখন উঠে আসছে, তখনই মস্ত এক সাপ ফনা তুলে সামনে দাঁড়ানো, একেবারে নাগালের মধ্যে, মুখোমুখি। বাঁচার উপায় অনেক ছিল। উল্টে জলে পড়লেই হতো, কিংবা হাতে একখানা নারকোল ছুঁড়ে মারলেও হতে পারত। কিন্তু সমীরণের স্তম্ভনটা অন্য কারণে। সাপটা অদ্ভুত। বুকখানা টকটকে লাল, আর পিঠটা সাদা চিকরিমিকরি। এইরকম অদ্ভুত সাপ সে জন্মে দেখেনি। ভয় পাবে কি? সাপ দেখে সে মুগ্ধ। বিড়বিড় করে বলেও ফেলল, তুমি কি সুন্দর, কি সুন্দর। কয়েক সেকেন্ড ফনা তুলে দুলল সাপটা। সমীরণ দাঁড়িয়ে, শরীর ভেজা, টপ টপ করে জল পড়ছে, বুকে একটুও ভয় নেই। সাপটা তাকে দেখলো কিছুক্ষণ, বোধহয় বোকা আর পাগল বলে চিনতেও পারলো। তাই হঠাৎ একটা শ্বাস ফেলে মাথাটা সরসর করে নামিয়ে ঘাস বনে অস্ত গেল। কাউকে বলেনি সমীরণ। বললে লোকে বলবে, তুমি সত্যিই পাগল হে। বাড়ি গিজগিজ করছে লোকে, তাই সমীরণের জায়গা হয় না। আসলে একটু দাপের লোক হলে জায়গার অভাব হয় না,
কিন্তু সমীরণের মতন মুখচোরার দ্বারা তা হওয়ার নয়। নবীন দাদু মরার পর তার ঘরখানা সমীরণের পাওনা ছিল, কিন্তু গদাই কাকা এসে ঘরখানা দখল নিয়ে ফেলল। বলল, তুই একা বোকা মানুষ, তোর আস্ত একখানা ঘরের দরকারটা কি? হ্যাঁ, যখন বিয়ে করবি তখন দেখা যাবে। সমীরণ তাই একটু ফাঁকে থাকে। ঘর নয়, রাঙা কাকার ঘরের লাগোয়া দাওয়ার উত্তর দিকটা একটু বেড়া দিয়ে ঘিরে নিয়েছে। সেই ঠেকখানা তেমন মজবুত নয়। শীতের হাওয়া গরমের হাওয়া দুই ঢোকে, বৃষ্টির ছাট আসে, ব্যাঙ লাফায়, ইঁদুর দৌড়োয়, কুকুর বেড়াল ঢুকে পড়ে। বেড়ালদের বাচ্চা দেওয়ার সময় হলে তারা আর কোথায় যাবে সমীরণের চৌকির তলা ছাড়া? সমীরণের বিয়ের উদ্যোগ হচ্ছে। সে ভাবে, বিয়ে না হয় হলো, কিন্তু এই এক চিলতে ঘরে বউ আর সে বড্ড ঘেঁষাঘেঁষি হবে না? তার উপরে এই একটা সরু চৌকি, রাত বিরেতে হয় তার ধাক্কায় বউ পড়ে যাবে, নয়তো বউয়ের ধাক্কায় সে। কি কেলেঙ্কারিটাই হবে তাহলে! ভালো মানুষের মেয়েকে কষ্ট দেওয়া বই তো নয়। সকালবেলাটায় সমীরণের মনটা বেশ ভালো থাকে। আজও ছিল। সোনা জ্যাঠা এসে সেটা কেমন উল্টে দিল। এসে ঘরের ভিতর উঁকি মেরে দেখে নিয়ে নাক সিটকে বলল, এ ঘরটায় এমন মুতের গন্ধ কেন রে? সমীরণ অবাক হয়ে বলল, নাকি নয়, তোর দেখছি তুরীয় অবস্থা, মুতের গন্ধ পায় না এমন আহাম্বক কে? হ্যাঁ? সমীরণ ভারী কাচুমাচু হলো। মুতের গন্ধের দোষ কি? মতির নামের বেড়ালটার প্রসব হয়েছে কদিন। চৌকির তলায় তার আতুর ঘর। অপকর্মটা হয়তো মতিই করে, কে জানে বাবা। নবাবগঞ্জের মেয়েটা বাতিল হয়ে গেল, বুঝলি? বুঝলো না সমীরণ। বলল, কোন মেয়ে? আমার খুব পছন্দ ছিল। গণেশ দাদাও বলছিল দুর্গা প্রতিমার মতন দেখতে, কিন্তু সেজ বউ বলল মেয়ের খুঁত আছে। কি খুঁত তা ভেঙে বলল না, মেয়েলি ব্যাপার, কে জানে বাবা কি। মোটমাট বাতিল। ও আচ্ছা। সমীরণ এর বেশি আর কি বলবে। সমীরণ চেয়ে রইল। ও মেয়ে দেখার পর সেজ বউ ভয় পেয়েছে। সুন্দরী বলে তার যে গ্ল্যামার ছিল তা এবার যাবে। নবদুর্গা এলে তাকে কেউ ফিরেও দেখবে না। তা বলে মুখের উপর অমন কটমট করে কথা না শোনালেও পারত। কি কথা জ্যাঠা? এই হেন তেন, মেয়েদের অনেক কায়দা জানা আছে, বিধিয়ে বিধিয়ে এমন বলল। মেয়েটা ভারী দুঃখ পেল। সমীরণ একটু বিষণ্ণ হলো। মুখের উপর কাউকে বাতিল করা কি ভালো? তুই মুতের গন্ধ পাস না কেন রে? ইহ বাবা, নাক যে জ্বালা করছে। সমীরণ পায় না তা কি করবে? ভারী দুঃখী হয়ে সে বসে রইল। হোক মুতের গন্ধ, তা বলে কি সে মতিকে বাচ্চা সমেত ঘরের বার করতে পারে? সমীরণ অনেক কিছুই পারে না, যা পারা উচিত। তাঁত ঘরে আজ সারাদিন ভারী আনমনা রইল সমীরণ। অন্যদিন তাঁতের শব্দ তার সঙ্গে নানা কথা বলে। শুনলে লোকে তাকে আরো পাগল বলবে, তাই বলে সে কথাটা কাউকে বলে না। কিন্তু সত্যি কথা বলতে কি, তাঁতের সঙ্গে তার নানা কথা হয়। তা তো তার কথা বুঝতে পারে, সেও বোঝে তাঁতের ভাষা। আজ তাঁত বলল, পরশু শিবরাত্রি। হ্যাঁ তা জানি, তাতে কি? জানো? ভালো। এই বলছিলাম আর কি, শিবরাত্রি ভারী ভালো দিন। ও, তা হবে। আজ আমার মনটা ভালো নেই। ভালো না থাকারই কথা। বলি কি, শিবরাত্রির দিনই গিয়ে নবাবগঞ্জে হানা দাও, মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নাও। যাবো? যাও। খুতো মেয়ে বলছে, তা খুতো নয় কে? সবাই খুতো। সমীরণ একটা শ্বাস ফেলল। বলল, দুনিয়াটা কেমন ধারা বলো তো? তোমার জায়গা নয় হে এটা। তুমি হলে পাগল আর বোকা, তা তো জানি। ওরকমই থাকো, অন্যরকম হওয়ার কথা নয় তোমার। ঠাকুর যেমনটি করেছেন তোমায় তেমনটিই থাকতে হবে। জগাখুড়ো এসে বলছিল, তোর কপালে হলে হয়, ছেলে পাগল ঠিকই, বোকাও হয়তো, কিন্তু ভগবান কাউকে কাউকে পাঠান, এ তার নিজের লোক। পাগল আর বোকা, মা গো! জগাখুড়ো যেন কেমন ধারা
পাগুলে চোখে আনমনা চেয়ে থেকে বিড়বিড় করে বলল, সংসারী হিসেবে সে এমন কিছু আহামরি নয়, তবে অন্য একটা হিসেবও তো আছে। অন্য হিসেব? এই অন্য হিসেবটা বোঝে না নবদুর্গা। সে তো সংসারী মানুষ, বুঝবে কি করে? আবার তার মনটা মাঝে মাঝে ভারী মেদুর হয়ে যায়, ভারী অন্যরকম। তখন সে ঠিক সংসারী থাকে না, তখন তারও হিসেব উল্টে পাল্টে যায়। গোবিন্দপুরের লোকেরা এসেছিল, তাকে নাকচ করে গেছে মুখের ওপরেই। ভগবানের লোকের সঙ্গে তার বিয়েটা হচ্ছে না। একটা বউ এসেছিল তাদের সঙ্গে, দেখতে ভারী ঢলঢলে, কিন্তু জিভের যা ধার! মিষ্টি মিষ্টি করে এমন সব কথা বলল। রংটা তো তেমন নয়, চুলের গোছ কি আর ভালো? দাঁতগুলো অমন কেন? পান খাও নাকি? পোকা নয় তো? খামোখা সব কথা, বলতে হয় বলে বলা। কাল শিবরাত্রির উপোস গেছে, আজ নবদুর্গার শরীর ভারী দুর্বল। সকালে কাঁচা মুখ ভেজানো গুড় দিয়ে খেয়েছে আর মিছরির শরবত। শরীর নয়, মনটাই যেন আজ কেমন ধারা। শিবরাত্রি করে কি হয়? কচু হয়, কিচ্ছু হয় না। 9 বছর বয়স থেকে শিবরাত্রি করে আসছে সে, কিছু হলো? জগা খুড়ো এলো বেলা 9টা নাগাদ। আছিস নাকি ঘরে? আছি গো, কেন? শরীর খারাপ নাকি? ব্রত করলাম না। ও, তা তো বটে। জগা খুড়োর মুখে কেমন যেন বোকা বোকা হাসি। মাথা টাথা চুলকে বলল, ওই একটা ব্যাপার হয়েছে। কি ব্যাপার খুড়ো? বাড়ির লোক টের পেলে কি করবে কে জানে। ভয় খেয়ে নবদুর্গা উঠে বসলো। তার যে বুক দুরু দুরু করছে। কি হলো খুড়ো? আমার ঘরটায় একবার যা, একজন এসে বসে আছে, বড্ড দুঃখী মানুষ। কে গো? যা না, দেখে যদি বুঝতে পারিস তবেই হয়, যা একবার। নবদুর্গার বুকের মধ্যে কেমন যেন আছাড়ি পাছাড়ি ভাব, বড্ড মোচড় দিচ্ছে পেটের মধ্যে, মুখ শুকিয়ে কাঠ। তবু সে উঠল। খুড়োর ঘর পর্যন্ত যেতে উঠোনটা যেন তেপান্তরের মাঠ, সিঁড়ি মোটে 1 ধাপ, তাও পেরোতে যেন হাঁটু ভেঙে এলো। ঘরের দাওয়ায় উঠে দরজা অবধি যেন যেতেই পারছিল না, দরজায় থমকে গেল। একে সে এ জন্মে দেখেনি ঠিক, কিন্তু এ তার 7 জন্মের চেনা। এ কি আজকের? অপরাধী একজোড়া চোখ তুলে সে চাইল, তারপর তার চোখও পলকহীন। চিনেছে কি? হ্যাঁ, চিনেছে। সেই চেনা ঝিকিমিকি চোখে উথলে উঠল। নবদুর্গা একটু হেসে মাথা নোয়ালো। দুজনের কোনো কথা হলো না, শুধু আড়াল থেকে জগাখুড়োর মৃদু গলা খাকারির একটা শব্দ হলো। উঠোনের ওধার থেকে লক্ষ্মী হঠাৎ ডেকে উঠল অকারণে, কিংবা কে জানে, তত অকারণে হয়তো নয়। এতক্ষণ তোমরা শুনছিলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প নবদুর্গা। গল্পটি তোমাদের কেমন লাগলো চটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। তোমাদের সুচিন্তিত মতামত আমাকে অনেক সমৃদ্ধ করবে। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্যে। ভালো থেকো, আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।